এই মেয়েটা ওর হৃদয় হরিণী। সেই ছোটবেলা থেকেই নিজের মায়া বলে কৃতিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে অরুকে নতুন করে আবিষ্কার করলো কৃতিক, যে অরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে। কিন্তু কৃতিক তো শ্বাস নিতে পারছে না, ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই অরুকে দেখে ওর মোটেই স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা সূক্ষ্ম ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে, আমার বউটা এত সুন্দর কেন, এত কেন নিখুঁত? উপরওয়ালা কি একটুখানি খুঁত রাখতে পারতো না কৃতিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য? এখন যে কৃতিকের মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নিত্যরত অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন প্রণয় আসক্ত। কিন্তু কৃতিক তো সেই সব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই অরুর নাচ শেষ হতেই ওকে টেনে টুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃতিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে ওর একটু ভয়ার্থক গলায় শুধালো, কি হয়েছে? এভাবে টানছেন কেন? কৃতিক অরুর দিকে এগিয়ে আসতে আসতে হাস্কি টোনে বলল, কি করেছিস সেটা? আমি তো ঠিক নেই অরু, আই এম নট ওকে। অরু কৃতিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার? দেখি। কৃতিক অরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত অরুর আঁচলের ফাঁক গলিয়ে ওর মেধহীন অরুর উদরে ছোঁয়ালো। কৃতিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল অরু, কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হরে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস, তার কি হবে? এভাবে কেন নাচতে গেলে? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে এখান থেকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়, কারণ বাইরের সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে। তাহলে এখন আমি কি করব? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন তো সুন্দর তুই, বল না। তোকে কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর হবে। কৃতিক উদ্ভ্রান্তের মতো একের পর এক বুলি আওড়েই যাচ্ছে। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়তা। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল ওরও। অতপর কৃতিকের চোখে চোখ রেখে নাসূচক মাথা নাড়ল। কৃতিকের একটা হাত তখনও পেছনে লুকানো। ওরও চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃতিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্তে ঠোঁট ছোঁয়ালো অরুর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল অরুর সমগ্র উদর। কৃতিকের এক একটা কাজে প্রত্যেকবারই বিস্ময়ে হতবিম্ব হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়েও লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃতিক কি করলো এটা? কারোর চোখে পড়লে নিশ্চয়ই ওরকে পাগল ভাববে। তারা তো আর জানে না যে ওরও একটা পাগল স্বামী আছে। ওরও আপন মনে হিজিবিজি ভাবছে। কৃতিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে ওরকে এক ঝটকায় পিছনে ঘুরিয়ে ওর লম্বা চুল একপাশে সরিয়ে দেয় এবং এর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতপর সেখানেই পেছন থেকে দু হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশ নিজের গাল ঘষে দিল পরমাবেশে। কৃতিকের খড়দাড়িয়ে সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে ওঠে অরুর সর্বাঙ্গ। ও আর সহ্য করতে পারল না কৃতিকের এমন এলোমেলোর স্পর্শ। অগত্যই কৃতিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে চলে গেল কৃতিকের দৃষ্টির অগোচরে। মস্ত বড় আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখায় কে বলবে যে এই বাড়িটা গত কয়েক বছর যাবৎ মানুষ শূন্য হয়ে দিন রাত পাত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভূতুরে বাড়ির ন্যায় সুনসান, জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকটে সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এই বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইকে এখানেই উপস্থিত করা হয়েছে। অমিতের
আজ ব্যান্ডের কাজ চলছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিত আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজেই আটকে আছে। হাত ভর্তি মেহেদি দিয়ে স্টেজে প্রত্যয়ের পাশেই বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই কেমন যেন বিষাদে পরিপূর্ণ হয়। ঠিক তেমনই অনুর কাছেও আপাতত এই নাচ গান হই হুল্লোড় সব কিছুই জঘন্য রকমের তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রির সঙ্গে কোমর দুলিয়ে সেই যে তখন উধাও হলো, আর কোনো খবর নেই। অনু তখন থেকে কেমন হাঁসফাঁস করছে। ওর পাশেই বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কাজকর্মে সাহায্যকারী মানে কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানোর দায়িত্বশীল বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়াটার জন্য লজ্জাজনক মাথাটা কৌশলী প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্ফুট আওয়াজে বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্বজ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবেই চেনে, তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দরমহলের ভিতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়, একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো হবে। রুমের ভিতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসে কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাত গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতেই বলল, যাব তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড় আওয়াজ আমি একা নয়, পুরো কৃত্তিক কুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবাতে চিবাতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অমিশের শেষ দেখে বলল, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেদিন এত করে বোঝানোর পরও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না, নিজের ভেতরের কথা ভেতরেই আটকে রাখছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছো আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হব আমি। অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনও। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না। এত লোকজন কে কি ভাববে? অনুর বাকি কথা জিপাতেই আটকে রইল। তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত ম্যাচুরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা পথ্যই আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবু কেন যে এত ওভারথিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গালটা মেহেদি শুকানো 2 হাতে জড়িয়ে ধরে বলবো, এত আশকারা দিচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার মাথায় সরে বসবো, তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ। ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাসে আস্বাদ করল। অনু অনু মিষ্টি মেয়েটা সুগন্ধিটুকু। এরপরে তার নাকে নাক ঘষে হিসিয়ে পড়ল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভাল লাগছে না অনু, একটুও ভাল লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানেই নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাসটাও ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া।
হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্যবর্ধন লাল নীল হলুদ নেটের ওপরে কারুকাজ করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের আওয়াজ। নেশা নেশা, একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। অচেনা স্বপ্নগুলো তাকে ছুঁতে দিতে চায়। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢালা দিচ্ছে ওরু। প্রত্যয় যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে ওরু। এভাবেই করিডোরের এক মাথা এই মাথা থেকে ও মাথা দুজনে। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকাতেই নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনার হৃদয় মাঝারে বয়ে যাচ্ছে উত্তর সমুদ্রগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম হচ্ছে প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করেই যাচ্ছে কৃতিক, বেহায়া পুরুষ কৃতিক। আজ কি এমন হলো লোকটার, বুঝে উঠতে পারছে না ওরও। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদ মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগে কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগলপাড়া অনুভূতি, ভাবতে গেলে এখনো শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনুর। কৃতিক যেভাবে ওর পিঠ হলুদ মাখিয়ে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয়, বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে ওরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে, আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বইয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যি হাঁপিয়ে উঠেছে ওরু। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে তিনতলার সিঁড়ি পেয়ে দৌড়ে ছাদে উঠে গেল। ওরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ভ্রম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে ওরুকে বলল, আস্তে, সাবধানে। তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো? ছাদের পাঁচিলে দু হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যালিসা। ও দু চোখ দূরে আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘনঘটা। আজকেও বোধ হয় সেদিনের মতোই দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে, সেই সাথে আকাশ ফুটো হয়ে ঝমঝমে বৃষ্টি। অ্যালিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটফাটে ফর্সা মুখের দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগেও ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে অ্যালিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতো বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। অ্যালিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজে একটুখানিও বাঁধন লাগে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকে। তাই তো অ্যালিসার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে আকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। জেব্রা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপরে। অর্ণব ধরেছে থেকেই অ্যালিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো অ্যালিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতেই অর্ণব শোধালো, কি হয়েছে জান? কে কি বলেছে? এক্ষুনি বল, নয়তো নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর অর্ণব কথা শেষ করতে পারল না, তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চড় বসালো অ্যালিসা। অর্ণব নিজেও বোধহয় আশা করেনি অ্যালিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চড় খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গেই ওর সাথে চোখাচোখি হলো অর্ণবের। ওরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে ওরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই ওরও এগিয়ে এলো এলিসার নিকটে, কিছুটা ইতস্ত হয়ে আর ভয়ার্থক কণ্ঠে অস্ফুটেই শোধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? ওরুর কথায় এলিসা আর চোখে তাকালো ওর দিকে। ওরু শুকনো ঢোক গিলে চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু। অরুর কথা এখানেই আটকে গেল। বাকি কথাগুলো গ্রাস করে নিল
হতবিম্ব এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করেই অরুর কথার মাঝে ওকে দুই হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল অ্যালিসা। অ্যালিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না অরুর। এই কৃতিকের বন্ধু মহলটাই কেমন যেন রহস্যে ঘোরা, এক দুর্বল প্রাচুর্য, আর ওপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়তা, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকলেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের, বুঝতে পারে না অরু। আপাতত বোঝার মতো সময়ও নেই। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনার ইতি ঘটিয়ে অ্যালিসার পিঠে আলতো হাত বুলিয়ে পড়ল। কি হয়েছে আপু, বলা যাবে? অ্যালিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকুকে আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছে আবারও ফুপিয়ে উঠল। ওর বুঝলো অ্যালিসা নিজেকে জোর দমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? অরুর কথায় মাঝখানে অ্যালিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে অ্যালিসার। অরু একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? অ্যালিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওরও ঝটকা খেলো না। ও তো মনে মনে সেটাই সন্দেহ করেছিল। তারপরে আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। অ্যালিসা এবার জবাব দিল, হ্যাঁ, সেদিন যখন জেকে এলে থেকে ফিরল, অর্ণব হুট করেই জেকের জবাব দিয়ে তার ভয়ে আমার বাসায় চলে এসে ফোনটা বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসাতেই ছিল। ওরও ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গলার অসহায়ত্ব ধরে রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার রয়েছে। অ্যালিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকেও কখনো স্বীকৃতি দিবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধীর কাঠ করায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ভ্রূণটা। কি করব আমি? ওরুর চোখ দুটো অভিমানে ছলছল করছে। অ্যালিসা এমন একটা কথা ভাবলো কি করে? সেই অভিমান, নাকি অন্যকে কষ্ট দিল সেই অভিমান, জানা নেই অরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙ্গুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিত আপু। জায়ান্ট কৃতিকের মতো ঘাটতারা লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকে না, বরং জেগে ওঠে এক হিংস্র পশু সত্তা। তবুও আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ টাগ সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনি আমার শান্তির নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান্ট কৃতিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটার যাই হোক, নিজের প্রাণপণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ দোটানা পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জনের মতো রক্ষা করতে কোনো দিন কার্পণ্য করবেন না, আর না কোনো দিন পিছুপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ের ভালোবাসায় আঙুল তুলছো আপু। আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশসম ভালোবাসা, মায়া, মহাসমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন। যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার উদরে একটু একটু করে বড় হচ্ছে সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে সেই মানুষটা আঘাত পেল। ওরও গড়গড়িয়ে আরও কিছু বলবে তার আগেই ওর দু হাত শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল অ্যালিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে পড়ল, থামো অরু, আর নিতে পারছি না আমি। অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ও
ওকে ডেকে আনো, বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল অ্যালিসা। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অ্যালিসাকে শান্ত করেই বলল। তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। ওরু নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের কৃতিক আর সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলো তাই ওরও কোনোরূপ কড়া নাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের তিনজনার। কৃতিক ভিডিও গেমটায় পজ করে থমথমে মুখ নিয়ে গেমিং চেয়ারটায় বসে আছে। অর্ণব আর সায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপরে। দেখে মনে হচ্ছে ওরুকে দেখা মাত্রই ওরা একটু অস্বস্তিতে পড়ল বটে। ওর অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদশাতে কৃতিক বলে। কি হয়েছে ওরু, কিছু বলবি? ওরু হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃতিক গম্ভীর গলায় বলে। রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো ওরু। ওর কথায় কোনো রূপ তোয়াক্কা না করে ভেতরে আস্তে আস্তেই ওরু বলে। আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসনের সুরে বলল। বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়টা কথা বলছে। আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতরে তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল। বেবি ডাক উঠাস না, রুমে যা। রাতে তো সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়টা কথা বলছেন। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে? ওরু বুঝলো কৃতিক নাছরবান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না ওই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে ওরু সবার সামনে বলেই ফেলল। ভাইয়া, এলিসাপু অন্তঃসত্ত্বা। ওরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতভম্বের মতো চেয়ে আছে ওরুর পানে। সবাই এখনও ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় ওরু পুনরায় অর্ণবকে ডেকে পড়ল। আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই ফেলল। শালা ধান্দাবাজ, বাসুর ফাঁসুর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ঝাড়ি মেরে পড়ল। আমি কি জানতাম নাকি যে এক বাছুরি বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্রেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করলো সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাফরের চেয়েও বড় বেঈমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল দিতে না পেরে ও কৃতিক আর অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল। তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসুর সেরে ফেললি তোরা? একটিও মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিকর কথায় দু পয়সা পাত্তা দিল না, উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো। কি করবে এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল। কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল। ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, তার আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল। ভাই, এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো, অতপর সায়রের কাঁধে হাত রেখে বলল। বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টাও খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। ওরু এখনও এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল ওরুর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। ওরুকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাকটা টেনে দিয়ে শুধালো। হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবে নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো বল? কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকলো ওরুর নিকটে। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিরের খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো ওরু। অতপর নিজের প্রতিজ্ঞায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁসফাঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো ওরু। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে আমিও এক পা নড়ব না, ব্যাস। সাহেব ভ্রু কুঞ্চিত করে বলল।
নড়বে না মানে? তোমার আব্বা যান নড়বে। র্যাম্প ওয়ার্ক থেকে বিলবোর্ড সায়র কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সবসময় বরজাতির পেছনেই অবস্থান করে, দেখলে না তখন আরও জ্যাকের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতি বলতে যে কোনো এলিয়েন জাতিই হয়, সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছুই নেই, আপনি তো পাগল একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু ঝিঙ্কু। সায়র মাথায় হাত বুলিয়ে দেবার মতো একটু ভাব ধরতেই নীলিমা চোখ গরম করে বলে, এই কি বললেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে এসেছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যায় এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকেই জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তা আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে দিচ্ছে ওরা দুইজন। পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা, তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটিয়ে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করে ইনভেস্টিগেশন করে জজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলে কার আগে হলুদ দেওয়া উচিত? তবুও এই বিদ্যার উপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেছে আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তাড়া আছে, সর দেখি বাপু। সায়র নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বললে তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? হুম হুম। বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়রের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতই যখন বুঝছিস হতচ্ছাড়ারা, তাহলে সেই তখন থেকে এক চিমটে হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুটো মানুষ চারটা গাল, যারা যেখানে খুশি হলুদ লাগাতি, তা না তখন থেকে যুক্তি দিয়ে তা না তখন থেকে যুক্তি দিয়ে কানে মাথা খেয়ে ফেলছিস। তোরা দুজনে এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদেয় হ। সায়র নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এই নিশ্চয়ই আরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব অ্যালিসার রেজিস্টারটাও হয়ে যায়। কৃতিকে নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরের করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর উরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর অ্যালিসা এখনো অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। অ্যালিসা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গেছিস ইউ আর প্রেগনেন্ট উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়ের দুই হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকটে এগিয়ে আস্তে আস্তে বলল, হয়েছে, আদি খেতা বন্ধ কর। আমাদের হার্ডওয়ার্ক অ্যালিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়েরকে শাসিয়ে উঠে বলল, খবরদার আমাদের বাপ বেটাকে কিচ্ছু বলবি না সায়র, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় অ্যালিসা মৃদু হেসে ফেলে। অ্যালিসা হেসেছে দেখে অর্ণবর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। অ্যালিসা চারদিকে ছোট চোখে অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব অ্যালিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোমার বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখন তুই করেই ডাকবি জান। অ্যালিসা দীর্ঘশ্বাস ছেড়ে দুই হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি টাকা চাই বলতো তোকে? আমার তো তুমি আসছে না ভাবতে কেমন হাসি পাচ্ছে। অর্ণব অ্যালিসা পায়ে পায়ে গাড়ি পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। মোটেই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলে মুখ ঝামটে দিয়ে বৃষ্টির মাঝেই তরতরিয়ে এগিয়ে যায় অরু।
অরুর কাণ্ডে কৃতিক গভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়ের একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ন্তর না পেয়ে সহসা এগিয়ে এসে ওর পাশেই ছাতার তলে দাঁড়িয়ে পড়ে।